আজ চন্দ্রানী বাবা মার সাথে দিদি চন্দনার বিয়ের কথা বলতে যাচ্ছে। তাই সে খুব খুশি, কারণ সে জানে তার দিদি আর বাবাইদা একে অপরকে পছন্দ করে। অনেক বছরের সম্পর্ক, একই পাড়ায় বাড়ি। বাবাইদা তাকে ছুটকি বলেই ডাকে, কিন্তু সেখানে গিয়ে যে এমন একটা ঘটনা ঘটবে তারা কেউই আশা করতে পারেনি। চন্দনার বাবা বাবাইয়ের বাবাকে বলে, মেয়ে আমার বিয়ে পরীক্ষা দিল, তাই ভাবছি যে এবার ওর বিয়ের কথাটা পাকা করে ফেলি, সেই কারণেই আসলাম। আপনাদের যদি আপত্তি না থাকে বাবাই আর বরখার বিয়েটা তাহলে এই বছরেই দিয়ে দিতে চাই। এবার বাবাইয়ের বাবা বলে উঠল, কি বললেন, বাবাই আর বরখার বিয়ে? কল্পনার জগতে ভাসছেন নাকি? আপনার মেয়েকে কেন আমি ছেলের বউ করে আনতে যাব? কিন্তু ওরা তো দুজন দুজনকে পছন্দ করে। সেটা আপনার মনে হয়, আপনার মেয়েকে আমার ছেলে মোটেও পছন্দ করে না। আর যদি পছন্দ করতো তবুও আমি তাদের বিয়ে দিতাম না। একে তো একই পাড়ায় বাড়ি, তার ওপর ওকে আমার পছন্দও না। আমি নিজে পছন্দ করে ছেলের বউ আনবো। কি বলছেন এসব? এত বছরের ওদের সম্পর্ক, একসঙ্গে ঘুরেছে ফিরেছে। আপনার স্ত্রী যখনই অসুস্থ হয়েছে ও এখানে এসে থেকেছে, সমস্ত কর্তব্য পালন করেছে। আর এখন আপনি এসব কথা বলছেন? এখানে এসে থেকেছে সেটা ও নিজের ইচ্ছাই করেছে, আমরা ওকে জোর জবরদস্তি করিনি। এই জন্য আপনার মেয়েকে এই বাড়ির বউ করে আনতে হবে? টাকা দিলে অনেক লোক এইসব করবে, তাহলে তো তাদেরকেও বাড়ির বউ করে আনতে হবে। এবার চন্দনার বাবা বাবাইয়ের দিকে তাকিয়ে বলল, বাবা তুমি তো কিছু বলো, তুমি তো বরখাকে পছন্দ করো। দেখুন আঙ্কেল, বাবা মার যদি এই বিয়েতে মত থাকতো তাহলে আমি ভেবে দেখতাম, কিন্তু ওনারা যখন রাজি না আমার কিছু বলার নেই। আর তাছাড়া আপনার মেয়ের সঙ্গে ঘুরেছে ফিরেছি সে কথা ঠিক, কিন্তু আমি এমন কিছু করিনি যার জন্য ওকে আমি বিয়ে করতে বাধ্য হব। কিন্তু সবাই তো জানে তোমাদের সম্পর্কের কথা, এখন বিয়ে না হলে নানা জনে নানা কথা বলবে। আর তাছাড়া ওর মনের অবস্থাটা কি হবে সেটা একবার ভেবে দেখেছ? ও তো ভেঙে পড়বে। এবার বাবাইয়ের মা বলল, আপনার মেয়ের যদি বিয়ে দিতে সমস্যা হয় তবে কোনো দোজবরের সঙ্গে বিয়ে দিয়ে দিন, মনে হয় না সেই ছেলের আপত্তি হবে। আর তার যদি একটা ছোট বাচ্চা থাকে তবে বাচ্চা মানুষ করতে করতে আপনার মেয়ে সব কিছু ভুলে যাবে। চন্দ্রানী দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিল আর অবাক হয়ে যাচ্ছিল। বাবাইদাকে সে কতবার দেখেছে, কতবার তাকে দিয়ে দিদিকে চিঠি পাঠিয়েছে, দেখা করতে বলেছে, তাদের বাড়ি থেকেছে। ভাবতে পারেনি সেই মানুষটা এমন হতে পারে। চন্দনাকে সব কথা জানানোর পর সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। বারবার সে বাবাইকে ফোন করে, কিন্তু বাবাই কিছুতেই ফোন ধরল না। দেখা করারও চেষ্টা করেছে, কিন্তু সে দেখাও করল না। অবশেষে একদিন হঠাৎ ফোন ধরল। চন্দনা বলল, তোমার সাথে কিছু কথা আছে, আমি দেখা করতে চাই। এখন নতুন করে আর কিছু বলার নেই। এই সম্পর্ককে যখন আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি না তখন দেখা করার কোনো মানে নেই। এই বলে সে ফোন রেখে দিল। চন্দনা আরও বেশ কয়েকবার তাকে ফোন করলো, কিন্তু ধরল না। কিছুক্ষণ পর বাবাইয়ের বাবা আসলো তাদের বাড়িতে। তিনি বললেন, কি শিক্ষা দিয়েছেন মেয়েকে? এতবার বলার পরেও সে মেয়ে আমার ছেলের পেছনেই পড়ে রয়েছে। সাবধান করে দিচ্ছি, এর ফল ভালো হবে না। ছোট মেয়েটিকেও কি এই একই শিক্ষা দিচ্ছেন? আমার মেয়ে এমন হলে গলা টিপে মেরে ফেলতাম। উনি চলে যাওয়ার পর চন্দনার বাবা তাকে বলল, এসব নিয়ে বেশি ভাবিস না মা, যা নিজের ঘরে রেস্ট নে। আর শোন, পারলে বাবাইকে ভুলে যাস। চন্দনা নিজের ঘরে চলে গেল। বাকি সবাই যে যার মতো নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল। দুপুরে খাওয়ার সময় যখন তার মা তাকে ডাকতে গেল, দেখল ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরেও যখন দরজা খুলল না, পাড়ার কিছু লোককে ডেকে দরজা ভাঙা হলো। কিন্তু সেই দরজা দিয়ে বেরিয়ে আসলো চন্দনার নিথর দেহ, সাথে একটা চিঠি। তাতে লেখা ছিল, আমার এই পরিণতির জন্য কেউ দায়ী নয়। এই ঘটনার পর বহু বছর কেটে গেছে। চন্দ্রানী বড় হতে থাকলো। সেও একজনকে মনে মনে পছন্দ করত, কিন্তু দিদির পরিণতির কথা ভেবে তাকে কোনোদিন বলে উঠতে পারেনি। অবশ্য সেই ছেলেটির বাড়ি থেকেই তার বিয়ের প্রস্তাব আসে। এখন সে নিজের জীবনে বেশ সুখী, তার একটা ছেলেও আছে। তবে দিদির সেই দিন ওইভাবে চলে যাওয়ার কথাটা সে কোনোদিনই মেনে নিতে পারেনি। এখন তার ছেলে বড় হয়েছে, সে চাকরি করে। ছেলের সঙ্গে মায়ের বন্ধুর মতো সম্পর্ক। সে ছেলে অর্ঘ্যর বিয়ের কথা ভাবছে। তখনই সে মাকে বলল, মা, আমি কিন্তু আগে থেকেই তোমার জন্য বৌমা পছন্দ করে রেখেছি। চন্দ্রানী বলল, সে তো আমি অনেক আগেই বুঝেছি, শুধু তোর বলার অপেক্ষা করছিলাম। তো কবে দেখা করাচ্ছিস তার সাথে? তুমি যেদিন বলবে সেদিনই দেখা করাবো।
ঠিক আছে, নিয়ে আয় একদিন বাড়িতে, তবে একটা কথা মনে রাখিস, যাই হয়ে যাক কখনো কিন্তু তাকে কোনো কষ্ট দিবি না। এরপর অর্ঘ্য মেয়েটির সাথে তার মার দেখা করিয়ে দিল। তার নাম স্নিগ্ধা, খুব মিষ্টি মেয়ে। দেখতে দেখতে চন্দানী স্নিগ্ধার মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল। দুজনে প্রায়ই ফোনে কথা বলে, বাড়িতেও এসেছে কয়েকবার মেয়েটি। একদিন চন্দ্রানী শপিং মলে গেছে, সেখানেই দেখা হয়ে গেল স্নিগ্ধার পরিবারের সাথে। স্নিগ্ধা তার বাবা মার সাথে তার পরিচয় করিয়ে দিল। তার বাবার নাম অসিত রায়। এরপর দুই পরিবারের মধ্যেও যোগাযোগ তৈরি হয়ে গেল। একদিন চন্দ্রানী ছেলেকে ডেকে বলল, বাবা, সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকিস না, মেয়েটাকে সময় দিস তো। এক কাজ করবি, অন্তত সপ্তাহে একদিন ওর বাড়িতে যাবি আর ওকে নিয়ে একটু ঘুরিয়ে আনবি। অর্ঘ্য মার কথা মতো তাই করতে লাগলো। কিছুদিন পর চন্দ্রানী ফোন করে স্নিগ্ধার মাকে বলে, আমার ছেলে কাজের জন্য বাইরে গেছে, খুব একা লাগছে, আপনার যদি আপত্তি না থাকে 2 দিন আপনার মেয়েকে এখানে এনে রাখতে চাই। স্নিগ্ধা চলে আসলো। 2 দিনের বদলে 4 দিন সে সেখানে থাকলো। এই সময় হবু শাশুড়ি আর বৌমার মধ্যে বন্ধুত্বটা যেন আরও বেশ গভীর হয়ে গেল। চন্দ্রানীর মেয়েটিকে খুব ভালো লাগলো, আর স্নিগ্ধাও বুঝল চন্দ্রানী মনের দিক থেকে ভীষণই ভালো মানুষ। অন্যদিকে স্নিগ্ধার বাড়িতে কালী পুজোর ঠিক আগে চন্দ্রানী অর্ঘ্যকে পাঠিয়ে দিল তাদের বাড়িতে। পুজোর সব দায়িত্ব অর্ঘ্য নিজের কাঁধে তুলে নিল। এমনকি পাড়ার লোক, আত্মীয় স্বজন সবার সঙ্গে তার পরিচয় হয়ে গেল। দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল। স্নিগ্ধার বাবা মা ভাবল এবার বিয়ের কথাটা পেরে ফেলাই ভালো, তাই অর্ঘ্যর বাড়িতে গেল। কিন্তু বিয়ের কথা তুলতেই চন্দ্রানী বলে উঠল, আপনার মেয়ে খুবই ভালো, কিন্তু তাকে পুত্রবধূ করতে আমরা রাজি নই। কথাটা শুনে সবাই অবাক হয়ে গেল। স্নিগ্ধার বাবা মা কিছু বলতে যাবে, এমন সময় চন্দ্রানী বলল, আপনারা এবার আসতে পারেন, এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। তারা চলে গেলে অর্ঘ্য অবাক হয়ে বলল, তুমি তো বলতে আমি যেন ওকে কোনো কষ্ট না দিই, আজ তুমি এটা কি করলে? চন্দ্রানী বলল, তোর সঙ্গে আমার কিছু কথা আছে, আমি যা বলবো সেটা তোকে শুনতে হবে। এরপর স্নিগ্ধার বাবা মা তাকে অনেকবার ফোন করেছে, কিন্তু চন্দ্রানী সেই এক কথা, তাদের মেয়েকে তিনি বউ করে আনতে রাজি নন। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। স্নিগ্ধার বাবা মা তো হতাশ হয়ে পড়ল। স্নিগ্ধাও কেমন চুপচাপ হয়ে থাকে। তার বাবা মা মেয়ের মনের অবস্থাটা কিছুই বুঝতে পারছিল না। বারবার তারা চন্দ্রানীকে ফোন করতে লাগলো। অবশেষে সে তাদের সাথে কথা বলতে রাজি হলো। সে বলল, আপনারা স্নিগ্ধার দাদু ঠাকুমাকে নিয়ে আমাদের বাড়িতে আসুন, বসে কথা হবে। সেখানে আসার পর স্নিগ্ধার বাবা মা বলল, বেশ কয়েক বছর ধরেই ওদের মধ্যে সম্পর্ক আছে, 2 বাড়ির মধ্যে যাতায়াতও আছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই জানে ওদের বিয়ে হবে। এই অবস্থায় আপনি কেন না করছেন আমি বুঝতে পারছি না। আর আপনারও তো আমার মেয়েকে বেশ পছন্দ হয়েছিল, এরকম করলে আমার মেয়েটার কি হবে একবার ভেবে দেখেছেন? চন্দ্রানী বলল, দেখুন, আপনার মেয়েকে কখনোই জোর করে এসব কিছু করতে বলা হয়নি, সে যা করেছে নিজের ইচ্ছায়, আর এই জন্যই আপনার মেয়েকে আমার ছেলের বিয়ে করতে বাধ্য নয়। অসিতবাবু আর তার স্ত্রী অবাক হয়ে গেল। এবার স্নিগ্ধার দাদু ঠাকুমা বলে উঠল, এসব কি বলছো মা? কত আশা নিয়ে আছে মেয়েটা, ও তো একেবারে ভেঙে পড়বে, ওর অবস্থাটা একবার ভাবার চেষ্টা করো। চন্দ্রানী বলল, তেমন হলে কোনো দোজবরের সঙ্গে তার বিয়ে দিয়ে দিন, সেই ধরনের পাত্রের ওকে বিয়ে করতে কোনো আপত্তি থাকবে না। আর তার যদি একটা ছোট বাচ্চা থাকে, তাহলে তাকে মানুষ করতে করতে আপনাদের মেয়ে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবে। এবার তারা সবাই একে অপরের মুখের দিকে তাকাতাকি করতে লাগলো। চন্দ্রানী বলল, কি, কথাগুলো খুব চেনা লাগছে, তাই না বাবাইদা? অসিতবাবু বললেন, কে তুমি? কেন চিনতে পারছ না? আমি সেই ছুটকি। তুমি আমাকে না চিনতে পারলেও প্রথম দেখাতেই আমি তোমাকে চিনে ফেলেছিলাম, তাই ছেলেকে বলেছিলাম তোমাদের বাড়ির যাতায়াত করতে, যাতে সবাই ওদের সম্পর্কের কথা জানতে পারে। অসিত বলল, আমি ভাবতে পারিনি বরখা এমন করবে। চন্দ্রানী বলল, দিদির আত্মা কষ্ট পাবে বলে পুলিশ কেস আমরা করিনি, আর তোমরা প্রাণের ভয়ে ওখান থেকে কাপুরুষের মতো পালিয়ে গেলে। কোনোদিন জানতে চাওনি দিদি যাওয়ার পর আমাদের অবস্থাটা কি হয়েছিল? মা মানসিক রোগী হয়ে যায়, সারাক্ষণ কাঁদত। বাবাকে সেই ঘটনার পর কোনোদিন আর হাসতে দেখিনি। এই সব কিছুর জন্য আমার তো নিজেকেই দোষী মনে হয়, কারণ দিদিকে নিজের মনের কথা বলে প্রথম চিঠিটা আমার হাত দিয়েই পাঠিয়েছিলে। আমার কাছে ভালো মানুষ সেজে আমাকে সিঁড়ি বানিয়ে দিদির কাছে পৌঁছেছিলে। তোমার কথা মতো সারাক্ষণ যদি দিদির কাছে তোমার প্রশংসা না করতাম, তাহলে দিদি হয়তো তোমাকে ভালোবেসে ফেলত না। অসিত বলল,
প্রতিশোধ নিচ্ছ? চন্দ্রানী বলল, না, প্রতিঘাত। এবার স্নিগ্ধার মা বলল, এসব কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। তখন চন্দ্রানী তাকে সব কথা খুলে বলল। সব শুনে তিনি বললেন, এসব কিছুতে আমার মেয়েটার তো কোনো দোষ নেই। চন্দ্রানী বলল, দোষ তো আমাদের কারোরই ছিল না, দোষ করেছিল এই লোকগুলো, কিন্তু কষ্ট পেলাম আমরা, আর সেই কারণেই আজ উনার মেয়েও একই কষ্ট পাচ্ছে। তবে হ্যাঁ, আমি উনাদের মতো অমানুষ নই। স্নিগ্ধাকে আমি আমার ছেলের বউ করে আনব। অতীতে যা কিছু হয়েছে তার কোনো প্রভাবই ওর ওপর পড়বে না। আমি স্নিগ্ধার অর্ঘ্যকে সব জানিয়েই এসব করেছি। ওদের বলেছিলাম এই সবের পেছনে একটা বিশেষ কারণ আছে, তবে কারণটা কি তাদেরকে জানায়নি, কারণ আমি চাইনি আপনাদের এই কুৎসিত রূপটা ওদের সামনে প্রকাশ পাক। স্নিগ্ধা আমার মেয়ে হয়ে এই বাড়িতে থাকবে, তবে আপনাদেরকে আমি কোনোদিন ক্ষমা করব না।